আজ থেকে কত বছর হলো? 600। নমস্কার বন্ধুরা, আমি ঐশিক। আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ শুক্রবার আর ঘড়িতে এখন 8:30। আজ আমরা নাকো থেকে বেরিয়ে পড়বো। নাকো থেকে যাব কাজা। আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, গরম গরম আলুর পরোটা সাথে আচার, আর আমি খাচ্ছি গরম গরম পরোটার সাথে টক দই। এটা আমার খুব ফেভারিট। চলুন বেরিয়ে পড়ি, না হয়তো দেরি হয়ে যাবে। নাকো থেকে কাজার দূরত্ব 111 কিলোমিটার, কিন্তু আমরা গিউ মনেস্ট্রি যাব, তাই এক্সট্রা আরও 24 কিলোমিটার আমাদের রান করতে হবে। দেখা যাক ক্লাস কখন গিয়ে পৌঁছই, আর তাছাড়া আর কোথায় কোথায় আজকে ঘুরতে ঘুরতে তারপর অবশেষে কাজায় গিয়ে পৌঁছই। চলুন একসাথে বেরিয়ে পড়েছি যখন, গল্প করতে করতে পৌঁছে যাব ঠিক। আর আমি আজকে শোনাবো আপনাদের গিউ মনেস্ট্রির গল্প। তবে আমার গল্প শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে যাবেন না, রাস্তার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। নাকোতে আমরা যখনই ঢুকে পড়েছি, আমরা কিন্তু হিমালয়ের পার্টে ঢুকে গেছি, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উঁচুতে আমরা এখন রয়েছি। আমরা আরও উঁচুতে যেতে চলেছি। নাকোর আগের নাম ছিল নেগো, যার অর্থ হলো তীর্থস্থানের দরজা। পরবর্তীকালে উচ্চারণের অপভ্রংশের ফলে সেটা নাকো হয়ে গেছে। আর এটা বলার কারণ হলো, নাকো থেকে আমরা যত ওপরের দিকে এগোবো, ওই দেখুন রাস্তার বাঁ পাশে কেমন ধস নেমেছে। এই জন্যই বলেছিলাম গল্পের সাথে সাথে রাস্তার দিকে নজর রাখতে। যা বলছিলাম, একের পর এক মনেস্ট্রির জন্যে এই অঞ্চলকে খুব পবিত্র মানা হয়। এদের মূল জীবিকা হলো চাষ, এবং মটরশুঁটি আর আলু প্রচণ্ড পরিমাণে এখানে চাষ হয়। আর আপেল, চেরি, অ্যাপ্রিকট এসব তো রয়েছেই। আর কিন্নরি ড্যান্স কিন্তু আপনারা দেখতে ভুলবেন না এখানে আসলে। আমাদের সময়ের অভাবে ওইটা আর দেখা হয়ে ওঠেনি। আপনারা কিন্তু অবশ্যই রাস্তার দিকে খেয়াল রাখবেন। সামনে আসছে একটা পাহাড়ি ঝোড়া, এবং রাস্তার ওপর দিয়ে সেই জল বয়ে যাচ্ছে, আর ওই জলের ওপর দিয়েই আমাদের গাড়ি যাবে। দেখেছেন কেমন ধস হয়? রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে যখন তখন ওপর থেকে ধস নাবে। এই দেখুন, এই রকম জল যদি রাস্তার ওপর দিয়ে বয়ে যায়, ও রাস্তা কি আর ঠিক রাখা যায়? যাক, যে গল্প করব বলে ঠিক করেছিলাম আজকে। আমরা এখন চলেছি গিউ ভিলেজের দিকে। সেখানে আছে ইন্ডিয়ার ন্যাচারাল মমি। হ্যাঁ, আপনাদের মতো প্রথমে আমিও ভেবেছিলাম ন্যাচারাল মমিটা আবার কি। মমি বলতেই আমাদের মনে আসে প্রথমে মিশরের কথা, যেখানে মৃতদেহের ওপরে কিছু প্রিজারভেটিভ সলিউশন মাখিয়ে সাদা কাপড় পেঁচিয়ে বক্সে করে রেখে দেওয়া হয়, আর তার ওপর তৈরি করা হয় পিরামিড। আর এর জন্য বছরের পর বছর সেই মৃতদেহটা ঠিকঠাকভাবে সংরক্ষিত হয়। কিন্তু ভারতবর্ষের স্পিতি ভ্যালিতে পিরামিড না পাওয়া গেলেও মমি পাওয়া গেছে। 1975 সালে এখানে এক ভয়ানক ভূমিকম্প ঘটে। তারপর সেখানে আর্মিরা এসে পৌঁছয়, এবং খনন কার্যের পরে সেখান থেকে 6টা বৌদ্ধ স্তূপ পাওয়া যায়। আপনারা কিন্তু অমনোযোগী হবেন না, সামনের রাস্তাটার দিকে খেয়াল করুন। এইরকম ডেঞ্জারাস রাস্তা আমি আগে কোথাও দেখিনি। তবে হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরিয়ে দেবে। ওই 6টা স্তূপের লাস্ট স্তূপটাই ছিল এই ন্যাচারাল মমি। 1430 খ্রিস্টাব্দ মানে 15th সেঞ্চুরিতে বৌদ্ধ সন্ন্যাসী সাঙ্গা তেনজিং নিজের গ্রামকে বাঁচানোর জন্যে স্বেচ্ছায় আত্মত্যাগ করেছিলেন। ওই দেখুন দূরের ওই পাহাড়ি রাস্তা বেয়ে আমরা যাব। একটা পাহাড়ের সারা গা বেয়ে এইভাবে রাস্তা চলেছে। আর এই যে বালির পাহাড়ের মতো ঢিবি, এই অংশগুলোকে বলে মুনল্যান্ড। চাঁদের মাটির সাথে তুলনা করা হয়। চাঁদের মাটি যেমন রুক্ষ ধূসর, ঠিক সেই রকম এই অঞ্চলেরও। তো 15th সেঞ্চুরির গল্প অনুযায়ী গিউ ছিল তখন খুব একটা হ্যাপি ভিলেজ, কিন্তু একটা সময় সেখানে খুব কাঁকড়া বিচের ভয়ঙ্কর উপদ্রব হয়, এবং গ্রামবাসীকে বাঁচানোর জন্য তিনি মেডিটেশনে চলে যান, আর ধীরে ধীরে খাদ্য পানীয় ত্যাগ করে শরীরটাকে ডিহাইড্রেট করে ফেলেন এবং সমাধিস্থিত হন। নিজের আত্মবলিদান দিয়ে তিনি গ্রামকে রক্ষা করেন। কথিত আছে তার এই বলিদানের পরে নাকি সেই কাঁকড়া বিচের উপদ্রব থেকে গ্রামবাসীরাও রক্ষাও পায়। তাই আজও গ্রামবাসীরা তাকে দেবতা জ্ঞানে পূজা করে থাকে। হঠাৎ করে আমাদের গাড়ি কেন থেমে গেছে ভাবছেন তো? সামনে থেকে অলরেডি ছোট ছোট পাথর পড়া শুরু হয়ে গেছে। এই রকম প্রথমে ছোট ছোট পাথর পড়ে, তারপর হুড়মুড় করে ধস নেমে আসে। তাই গাড়ি থেমে গেছে, একটু পাথর পড়াটা কমলে আবার রওনা দেবে বলে। এই রাস্তার এই হলো ভয়ঙ্কর সৌন্দর্য।
আমরা তো প্রথম দেখছি, বুঝতে পারছিলাম না প্রথমে, তারপর যখন বুঝে উঠলাম সারা রাস্তা ঠাকুরের নাম করতে করতে চলতে শুরু করলাম। স্মৃতি নদীকে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে চলেছি গিউ মনেস্ট্রি দেখতে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গিউ মনেস্ট্রি। তো স্মৃতি নদীর জল হলো নীল রঙের হয়, কিন্তু এখন যেহেতু সামার চলছে বরফ গলছে আর সেই জল নেমে আসছে পাহাড়ের গা বেয়ে যত ধুলো কাদা পাথর নিয়ে, সেই জন্য এই রঙটা এরকম ঘোলা নোংরা লাগছে। আমরা ধীরে ধীরে কিন্তু অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি, আরও হাই অল্টিটিউডে উঠেছি, যার ফলে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। ওই যে দূরে দেখছেন মনেস্ট্রিটা, ওটাই হলো গিউ মনেস্ট্রি। আর ওর ঠিক পাশে যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন, ওইখানে রাখা আছে বৌদ্ধ সন্ন্যাসী সাঙ্গা তেনজিংয়ের ন্যাচারাল মমি। আর এইগুলোকে বলা হয় বৌদ্ধ স্তূপ। আর এই রকম একটা স্তূপের মধ্যেই তিনি নিজেকে সমাধিস্থিত করেছিলেন। আমরা পৌঁছে গেছি সেই ঘরটার সামনে। 1081 থেকে 1903 সালের মধ্যে প্রায় 20 জন বৌদ্ধ সন্ন্যাসী এইভাবে নিজের শরীরকে সেলফ মমিতে পরিণত করেছিল। তার মধ্যে ইনি একজন ছিলেন ভারতী। নিজেকে একটা বক্সে ভরে মাটির নিচে সমাধি দিতেন এবং নিঃশ্বাস চলাচলের জন্য একটা বাঁশের সাহায্য নিতেন। দিনে একবার করে একটা বেল বাজাতেন, যাতে গ্রামবাসীরা বুঝতে পারেন তিনি এখনো বেঁচে আছেন। যেদিন থেকে বেল বাজানো বন্ধ হয়ে যেত, গ্রামবাসীরা ধরে নিতেন তিনি মারা গেছেন এবং 1000 দিন পরে সেই বক্সটাকে খোলা হতো এবং মমিটিকে বার করে নিয়ে আসা হতো। এই সেই বৌদ্ধ সন্ন্যাসী সাঙ্গা তেনজিং। ভালো করে লক্ষ্য করুন, দেখবেন এনার দাঁত এখনো সুন্দরভাবে দেখা যাচ্ছে। মাত্র 45 বছর বয়সে তিনি সমাধি নিয়েছিলেন। এখনো নাকি ওনার নখ আর চুলের বৃদ্ধি হয়, স্থানীয় গ্রামবাসীরা এটা নাকি দেখতে পেয়েছে। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া এইভাবে শরীরকে সংরক্ষণ করা সত্যি কোনাও করা যায় না। যদি এইখানে না আসতাম হয়তো এইটা আমরা জানতেই পারতাম না, এমনও হয়। জায়গাটায় প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি তো পুরো জবুথবু হয়ে গিয়েছিলাম। সকলকে গুড মর্নিং। আমরা এখন গিউ মনেস্ট্রিতে দাঁড়িয়ে আছি। এটা স্মৃতি ডিস্ট্রিক্টে। আমরা এখান থেকে যাব কাজা। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। আমার বাড়ির লোকজন যখন গরমে ছটফট করছে, আমি ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। প্রচণ্ড হাওয়া, আসলে হাওয়াটার জন্যই কান মাথা সব ধরে যাচ্ছে, আর হাই অল্টিটিউডের জন্য মাথা ধরে যাচ্ছে। যারা আসবেন প্রচণ্ডভাবে জল খাবেন, প্রচণ্ড মাথা ধরে যায় কিন্তু, আর শরীরে খুব কষ্ট হয়। তো চলুন আগে আগে যাচ্ছি আমরা, কোথায় দেখাবো আপনাদেরকে। একটা মজার তথ্য বলি, এই গিউ মনেস্ট্রিতে আসলে আপনারা আপনাদের ফোনটা কিন্তু অবশ্যই চেক করবেন। দেখতে পাবেন যে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম চেঞ্জ হয়ে গিয়ে চায়নার টাইম দেখাচ্ছে। আপনারা এই কথাটা শুনে মনে বুঝতেই পারছেন যে এখান থেকে চায়না কতটাই কাছে, কিন্তু সেইটাকে আমরা আর ভিডিও করে রাখতে পারিনি। আমাদের মাথায় আসেনি যে সেটাকেও ভিডিও করে রাখা যেত। গিউ মনেস্ট্রির ভেতরে কালকে ছিল বুদ্ধ পূর্ণিমা, তো খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, সাজানো গোছানো রয়েছে। এখন আমরা এখান থেকে যাব টাবো মনেস্ট্রিতে, তারপর যাব ঢাঙ্কার মনেস্ট্রিতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, আর পরের ব্লগটায় আপনাদের নিয়ে যাব টাবো আর ঢাঙ্কার মনেস্ট্রিতে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে।